কিচ্ছু পাইনি, আমরা কোনো কিচ্ছু পাই নাই। কাজে গিয়ে আর ফেরা হলো না। মিরপুরে পোশাকের প্রিন্টিং কারখানা ও কেমিক্যাল গোডাউনে আগুনে প্রাণ গেল 14 জনের। বিষাক্ত গ্যাসে মৃত্যু, ধারণা ফায়ার সার্ভিসের। দগ্ধ বেশ কয়েকজন হাসপাতালে। বিস্ফোরণে আমাদের জানলা গ্লাসগুলো সব ভাঙে মনে করেন যে পুরা ভিতরে ঢুকে গেল আমার বিল্ডিং এ। সকাল 10:30 বাজে আগুন লাগছে, এরপর থেকে আর নিখোঁজ পাইলাম না। তিনজন লোক থেকে একজনেরও কোনো খোঁজ খবর নেই। আমি 11:30 বাজে ফোন দিছি, আগুন করে চিল্লাইছে। বিষাক্ত গ্যাস যেটা খুবই টক্সিক, যেটা খুবই ফ্ল্যাশ ওভার হয়ে ওই বিল্ডিং এ আসে। 7 ঘন্টাও নেভেনি আগুন। বিস্ফোরণের সংখ্যায় সতর্ক আইন শৃঙ্খলা বাহিনী। উৎসুক জনতার ভিড় নিয়ন্ত্রণে হিমশিম অবস্থা। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময়ে সঙ্গে আছি আমি জাফর সাদিক। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। সদিচ্ছা থাকলে 21 দিনেই গণভোট সম্ভব। পিয়ার সহ 5 দাবি আদায়ের হুঁশিয়ারি জামায়াতের। রাজনৈতিক ভুল সিদ্ধান্তে যেন ফ্যাসিবাদ ফিরে না আসে, সতর্ক থাকার আহ্বান বিএনপির। শাপলাকে প্রতীক না বানাতে এখনও অনড়িসি। বিকল্প প্রস্তাব না পেলে একাই সিদ্ধান্ত নেবে কমিশন। শাপলা নিয়েই নির্বাচন করবে এনসিপি, হুঁশিয়ারি সার্জিসের। দেশের অর্থনীতিকে ধ্বংস করে পালিয়েছে স্বৈরাচার সরকার। প্রবাসীদের রেমিটান্সে ঘুরে দাঁড়াচ্ছে বাংলাদেশ। ইতালিতে মতবিনিময়ের প্রধান উপদেষ্টা। এমপি ও শিক্ষকদের সচিবালয় অভিমুখে লং মার্চ আটকে দিল পুলিশ। শিক্ষা ভবনের সামনে অবস্থান। 20% বাড়ি ভাড়া ভাতা সহ 3 দাবিতে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা। আমরা তো বাণিজ্য মন্ত্রণালয়ের কনফার্মেশন ছাড়া তো আমরা করি না কখনো। তেলের দাম বৃদ্ধি হবে কি হবে না বাণিজ্য মন্ত্রণালয়ের সিদ্ধান্ত। ভোজ্য তেলের দাম নিয়ে মুখোমুখি ব্যবসায়ী ও সরকার। মন্ত্রণালয়ের অনুমোদন ছাড়া বাড়ানোর এখতিয়ার নেই বললেন বাণিজ্য উপদেষ্টা। হেরফের হলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি। কাজে গিয়ে আর ফেরা হলো না বাড়ি। মিরপুরে পোশাকের প্রিন্টিং কারখানা ও কেমিক্যাল গোডাউনে আগুনে নিহতের সংখ্যা বেড়ে 14 জনে দাঁড়িয়েছে। দগ্ধ ও আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। এখনও পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে পারেনি ফায়ার সার্ভিস। বিস্ফোরণের সংখ্যায় সতর্ক অবস্থানে আইন শৃঙ্খলা বাহিনী। ঘটনাস্থলে উদ্বিগ্ন স্বজনদের কান্নায় হৃদয় বিদারক পরিবেশ। উৎসুক জনতার ভিড় নিয়ন্ত্রণে হিমশিম অবস্থা আইন শৃঙ্খলা বাহিনীর। মিরপুরের আলম কেমিক্যাল গোডাউন এবং পাশের পোশাক কারখানার কর্মীদের সন্ধানে স্বজনদের আর্তনাদে ভারী পরিবেশ। আগুন লাগার 6 ঘন্টা পেরিয়ে গেলেও প্রিয়জনের সন্ধান মেলেনি। নিখোঁজদের খুঁজতে আশেপাশের হাসপাতাল, এমনকি ঢাকা মেডিকেল ঘুরেও মেলেনি কোনো হদিশ। সন্তান, ভাই কিংবা স্বামীকে না পেয়ে কান্নায় ভেঙে পড়েন স্বজনরা। কিচ্ছু পাইনি, আমরা কোনো কিচ্ছু পাই নাই। এটা পৌঁছল কোনো বন্ধ ভাই, কিচ্ছু পাইনি আমরা। 7:40 আমরা তো কথাবার্তা হয়েছে, আমি খাওয়াটা দিলাম। এই যে সকাল 10:30 বাজে আগুন লাগছে, এরপর থেকে আর নিখোঁজ পাইলাম না। ছেলের বউ, আমাদের আর একটা বাগনা বউ। তিনজন লোক থেকে একজনেরও কোনো খোঁজ খবর নেই। আমি 11:30 বাজে ফোন দিছি, আগুন করে চিল্লাইছে। এটুকুই আমি শুনছি। শুনে ফোন কাইটটা ফোন দিছি, তারপর আর ফোন রিসিভ করে নাই। তারপরেতে এখন পর্যন্ত ফোন বন্ধ। স্টোরের দায়িত্ব ছিল ওর বাবা মা, ঢাকার বাইরে সবাই, ঠিক আছে, মালামাল লোডিং আনলোডিং ছিল। মঙ্গলবার দুপুর 11:45টার দিকে আগুনের সূত্রপাত হয় মিরপুরের রূপনগরের আলম কেমিক্যাল গোডাউনে। 15 মিনিটের মাথায় ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিস। প্রথমে 8টি ইউনিট, পরে যোগ দেয় আরও 4টি। এ নিয়ে 12টি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এলেও পুরোপুরি নেভেনি। ধোঁয়ায় এখনও আচ্ছন্ন ভবনটি। এখন পর্যন্ত 9 জনের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। এই পর্যন্ত আনুমানিক 9টি লাশ পেয়েছি, যেটা আপনার বিভিন্ন মানে আপনার যে উপরে মালামাল যেগুলো পুড়ে আপনার হয়ে গিয়েছে। বেসিক্যালি আমরা ধারণা করছি যে এটা কেমিক্যাল, যে প্রথমে একটা বিস্ফোরণ টাইপের হয়েছিল, যেখান থেকে আপনার মানে বিষাক্ত গ্যাস যেটা খুবই টক্সিক, যেটা খুবই ফ্ল্যাশ ওভার হয়ে ওই বিল্ডিংয়ে আসে
আমরা ধারণা করছি কিন্তু বিষয়টা। ফায়ার সার্ভিস জানায় গোডাউনের গুদামে ব্লিচিং পাউডার, প্লাস্টিক, হাইড্রোজেন পার অক্সাইড সহ 7 থেকে 8 ধরনের কেমিক্যাল ছিল। বিস্ফোরণের শঙ্কায় সতর্ক অবস্থানে আইন শৃঙ্খলা বাহিনী। এখানে যে কেমিক্যাল গোডাউনটা রয়েছে এর ভিতরে এখনো ফ্লেম রয়েছে, আপনারা দেখতে পাবেন যে উপরে ধোঁয়া বের হচ্ছে, এবং পাশে যেই গার্মেন্টসটি রয়েছে এই গার্মেন্টসে এখনো আপনার হালকা ধোঁয়া রয়েছে, তবে এখন কোনো ফ্লেম নাই, কিন্তু কেমিক্যাল গোডাউনে ফ্লেম রয়েছে, সুতরাং এটা একটা বিপজ্জনক। ঘটনাস্থলে উৎসুক জনতার ভিড় সামলাতে হিমশিম অবস্থা। নিরাপদ দূরত্বে রাখতে চেষ্টা চালিয়ে যাচ্ছে সেনাবাহিনী। ওরা যাতে আমাদের নিরাপত্তা বিঘ্ন না ঘটাতে পারে, ওরা যদি এখানে আসে তাহলে তো নিরাপত্তা আমাদের বিঘ্ন ঘটলো। সামদানি প্রত্যয়, সময় সংবাদ, ঢাকা। মিরপুরের রূপনগরে অগ্নিকাণ্ডের ঘটনায় ফায়ার সার্ভিসের ব্রিফিং চলছে, সরাসরি যাচ্ছি সেখানে। আমাদের ফায়ার সার্ভিসের কেউ আহত হয় নাই। আমাদের এই পর্যন্ত 12টি ইউনিট কার্যক্রম করেছে, এখনো কার্যক্রম করছে। আপনাদের জ্ঞাতার্থে জানাচ্ছি, আমাদের একটা পাশের মানে গার্মেন্টস অংশের ফায়ারটা নিয়ন্ত্রণ হয়েছে, গার্মেন্টস অংশের ফায়ারটা সম্পূর্ণ নিয়ন্ত্রণ হয়েছে, কিন্তু যেই অংশটুকু আপনার কেমিক্যাল, ওই গোডাউনটার ফায়ার এখনো নিয়ন্ত্রণ হয়নি। আমরা কাজ করছি। আপনারা দেখেছেন যে আমরা আমাদের যে টেকনোলজি রয়েছে, লুপ 60, ড্রোন, আমাদের যে গ্রাউন্ড মনিটর, সব মানে যেটা হিউম্যান ছাড়া মানে মানুষ ছাড়া যেসব টেকনোলজি দিয়ে আমরা ফায়ার ফাইটিং করছি, এটা এখনো চলমান রয়েছে। শুধুমাত্র লাশগুলো বের করার জন্য আমরা কিছুক্ষণ স্টপ রেখেছি, এবং আমরা যে কেমিক্যাল গোডাউনের পার্টটা আমরা চেক করছি, এখনো অবজারভেশন করছি, এবং এটা নিয়ন্ত্রণ এখনো সম্ভব হয়নি। এটা নিয়ন্ত্রণ হতে হয়তো আরো সময় লাগবে, আমরা কাজ করে যাচ্ছি। এটা বলা যাচ্ছে না, কারণ এখানকার যে কেমিক্যাল এখনো আননোন। আমরা যতটুকু জানতে পেরেছি, বিভিন্ন আশেপাশে যারা লোকাল যারা রয়েছেন শ্রমিক, ওনাদের কাছে জিজ্ঞাসা করে আমরা বুঝতে পেরেছি যে এখানে 6-7 ধরনের কেমিক্যাল রয়েছে, যেটা ওখানে গোডাউন ছিল, এবং আপনারা এখন হয়তো দেখলে বুঝতে পারবেন এখনো ফ্লেম রয়েছে, যার কারণে ধোঁয়া এখনো উঠছে, সুতরাং এটা সময় লাগবে। এখানে আমরা সাধারণত মানে ব্লিচিং পাউডার, মেটা, পটাশ, তারপরে এনজাইম, এবং আরো কয়েকটা ধরনের রয়েছে, সল্টও আছে, হাইড্রোজেন পারঅক্সাইডও আছে। এটার নাম এখন পর্যন্ত আমরা পাইনি, এবং আশেপাশের লোকাল যারা আছেন তাদেরকে জিজ্ঞাসা করে এখন পর্যন্ত নাম পাইনি। লাস্ট মেডিকেলে নিয়ে যাওয়া হচ্ছে, ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হচ্ছে। আমাদের সার্চিং অপারেশন শেষ, তবে এখনো আমরা সার্চিং অপারেশন তো একটু 1 মিনিট, কি বলছেন? মৃতদেহগুলো নেওয়া হচ্ছে একে একে। এই আপনার এই যে অ্যাম্বুলেন্স এখানে আসছে না, এই অ্যাম্বুলেন্সে মৃতদেহগুলো তোলা হচ্ছে, এবং এটা ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হবে। আমরা এই গার্মেন্টস অংশে 16টা মৃতদেহ পেয়েছি, বাট আমাদের যে কেমিক্যাল অংশে, কেমিক্যাল গোডাউনে আমরা ঢুকতে পারছি না, যেহেতু এখনো আপনার এটা সেফ না। আমাদের সার্চিং অপারেশন চালানোর জন্য এই জায়গাটা সেফ না। আপনি বলছিলেন যে উপরের বন্ধ ছিল, নিচে আসার কোনো সুযোগ ছিল কিনা? এটা আমি প্রথম ব্যাখ্যা দিচ্ছিলাম যে সাধারণত যে প্রথমে আপনারা দেখে থাকবেন অথবা ভিডিওতেও বের হয়েছে যে প্রথমের দিকে যে ফ্ল্যাশ ওভার হয়েছে, মানে আগুনটা খুব অল্প সময়ের ভিতরে ডেভেলপ স্টেজ, মানে আমরা যেটা আমাদের পরিভাষায় 3য় স্টেজ বলি, মানে টোটাল 4টা স্টেজের মধ্যে 3য় স্টেজে চলে গিয়েছে, যার কারণে এবং ফ্ল্যাশ ওভার হওয়ার কারণে অতিরিক্ত গ্যাস, যেটা টক্সিক গ্যাস, ওনারা ইনহেল করে ফেলেছেন, এবং যার কারণে ওনারা নিচেও এসকেপ করতে পারেন নাই, এবং উপরেও যেহেতু তালাবন্ধ ছিল উপরেও যেতে পারেন নাই, যার কারণে ওনারা মাঝে 2তলা এবং 3তলাতে এই মানুষগুলো মারা গিয়েছে। আমরা গার্মেন্টস অংশের সার্চিং অপারেশন কমপ্লিট করেছি, কিন্তু আমাদের এই পাশে আমরা বলতে পারছি না যে ওখানে মৃতদেহ থাকতেও পারে, আমরা বলতে পারছি না। 16টা বডি গার্মেন্টস অংশে। বডিগুলোর অবস্থা বোঝা যাচ্ছে না, এটা মানে ডিএনএ টেস্ট ছাড়া, মানে আমরা যতটুকু বুঝতে পারছি
যে এটা চেহারা এবং কোনোভাবেই শনাক্ত করা সম্ভব নয়। এটা খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে, আশা করছি 15 থেকে 20 মিনিটের ভিতরেই এই বডিগুলো বের করা সম্ভব হবে, তবে ম্যাক্সিমাম আমরা বের করে ফেলেছি। গার্মেন্টস এবং কেমিক্যাল গোডাউনে টোটাল কত শ্রমিক কাজ করছিল আপনারা? এটা আমরা জানি না, এটা আমাদের তদন্ত। বক্তব্যের বাকি অংশ দেখতে ভিজিট করুন সময় টিভির ফেসবুক পেজে। অন্য প্রসঙ্গ, সদিচ্ছা থাকলে 21 দিনেই গণভোট করা সম্ভব, এমন মন্তব্য করেছেন জামায়াত ইসলামীর নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। পিআর সহ 5 দাবি আদায়ে রাজপথে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন তিনি। কয়েকজন উপদেষ্টার বিরুদ্ধে একটি রাজনৈতিক দলকে বিশেষ সুবিধা দেওয়ার অভিযোগ তার। এদিকে একই দাবিতে মানববন্ধন করেছে আরও কয়েকটি ইসলামী দল। পিআর পদ্ধতিতে নির্বাচন, জুলাই সনদ বাস্তবায়নে গণভোট সহ 5 দফা দাবিতে বেশ কিছুদিন ধরেই মাঠে জামায়াত ইসলামী। আমাদের দাবি পরিষ্কার। মঙ্গলবার সকালে রাজধানীর মৎস্য ভবনের সামনে মানববন্ধন করে জামায়াত ইসলামী ঢাকা মহানগর দক্ষিণ। কর্মসূচিতে জামায়াতের নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের অভিযোগ করেন, একটি গোষ্ঠী ক্ষমতায় না গিয়ে ক্ষমতা ব্যবহার শুরু করেছে। সরকারের পাশে থেকে যেসব উপদেষ্টা ষড়যন্ত্রে লিপ্ত তাদের অপসারণের দাবি জানান তিনি। আমরা তো তাওয়া গরম করতেছি, যে চুলাতে আগুন দিতেছি তো তাওয়া বসাইয়া, আজকের এটাতে কিছু গরম হতেছে না। এখন যে ষড়যন্ত্র চলছে, মাননীয় প্রধান উপদেষ্টা আপনি এটা ঠেকান, আপনি এখানে মনোযোগ দেন, আপনি যাদের উপর দায়িত্ব দেন তারা দায়িত্ব সঠিক পালন করছে না। মেজরিটি পিপল বাংলাদেশের পিআর চায়, তার বাস্তবায়নের পদ্ধতি নিয়ে আমাদের সাথে আলোচনা করার আহ্বান জানাচ্ছি। এদিকে জুলাই সনদের আইনি ভিত্তি, পিআর পদ্ধতি, জাতীয় নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড সহ 14 দল ও জাতীয় পার্টির নিষিদ্ধের দাবিতে মতিঝিলের শাপলা চত্বরে মানববন্ধন করে ইসলামী আন্দোলন বাংলাদেশ। অন্তত নির্বাচনের আগে গণভোটের মাধ্যমে এই জুলাই সনদের আইনি ভিত্তি দিতে হবে। আমাদের দাবিগুলো সহজ কথায় যদি মেনে না নেন, এই সরকারও কিন্তু টিকতে পারবে না। পল্টন মোড়ে খেলাফত মজলিসের মানববন্ধনে দলটির মহাসচিব আহমেদ আব্দুল কাদের বলেন, নির্বাচন নিয়ে কোনো ষড়যন্ত্র করা হলে তা জনগণ মেনে নেবে না। আগামী 17 তারিখে আশা করা হচ্ছে সবাই সাইন করবে। সাইন করার দিন থেকে শুরু করে 1.5 মাসের মধ্যেই বাস্তবায়নের ব্যবস্থা করতে হবে। গণভোটের মাধ্যমে জুলাই সনদ আইনি ভিত্তি দিয়ে নির্বাচনের উপযুক্ত পরিবেশ সৃষ্টি করার আহ্বান দলগুলোর। কামরুল হাসান, সময় সংবাদ, ঢাকা। রাজনৈতিক ভুল সিদ্ধান্তে যেন ফ্যাসিবাদ ফিরে না আসে সে বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ঐকমত্য কমিশনে যেসব বিষয়ে দলগুলো একমত হয়েছে সেগুলো নিয়ে গণভোট হতে পারে আগামী ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনের দিনই। বলেন, ত্রয়োদশ সংসদ ভোটে নির্ধারিত হবে দেশের রাজনৈতিক ও অর্থনৈতিক ভবিষ্যৎ। মিজানুর রহমানের ক্যামেরায় ঠাকুরগাঁও থেকে আহমেদ সালেহিনের রিপোর্ট। আগামী জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নিজ জেলা ও নির্বাচনী আসন ঠাকুরগাঁও 1-এ সাংগঠনিক কার্যক্রম শুরু করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 3 দিনব্যাপী এই কার্যক্রমের প্রথম দিন জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে সদর ও রুহিয়া থানা বিএনপির নির্বাহী কমিটির সদস্যদের সঙ্গে বর্ধিত সভায় অংশ নেন তিনি। এ সময় মির্জা ফখরুল বলেন, গণতন্ত্র ফিরে পাওয়ার নতুন সুযোগ তৈরি হয়েছে, সে সুযোগ হারালে ফ্যাসিস্ট ফিরে আসার শঙ্কা সৃষ্টি হবে। বলেন, রাজনৈতিক ও অর্থনৈতিক ভবিষ্যৎ নির্ধারিত হবে আগামী ফেব্রুয়ারির নির্বাচনে। এই যে একটা উত্তরণের সুযোগ আমরা পেয়েছি, এই সময়টা আমাদেরকে অত্যন্ত সাবধানে সতর্কতার সঙ্গে পা ফেলতে হবে। রাজনৈতিক কোনো ভুল পদক্ষেপের কারণে আমরা যেন আবার সেই ফ্যাসিস্টদের নির্যাতনের কবলে না পড়ি। ভোটের আগে যেসব দল নানা দাবিতে আন্দোলন করছে তাদের উদ্দেশ্যে বিএনপি মহাসচিব বলেন, যে কোনো দাবির সমাধান করতে হবে আগামী নির্বাচনের পর নির্বাচিত সংসদের মাধ্যমে। অনেকেই বিভিন্ন রকম মত পোষণ করছেন, এটা হতেই পারে গণতন্ত্রে। সেটাকে কেন্দ্র করে আবার আন্দোলন করার রাস্তায় এটা কোনো মতেই গ্রহণযোগ্য নয়। সেই দাবিগুলো নির্বাচনের পরে যে পার্লামেন্ট করতে হবে সেই পার্লামেন্টই সিদ্ধান্ত নিতে পারবে। মির্জা ফখরুল আরও বলেন, যেসব বিষয়ে মতানৈক্য আছে আগামী নির্বাচনের মাধ্যমে সেসব বিষয়ে জনগণের কাছে ম্যান্ডেট নিয়ে যেতে হবে রাজনীতিবিদদের। গণভোট নিয়েও দলের অবস্থান জানান বিএনপি মহাসচিব। যেগুলোতে আমরা একমত হতে পেরেছি সেইগুলোকে নিয়ে একটা সনদ প্রকাশিত হবে এবং সেই সনদে আমরা সমস্ত রাজনৈতিক দল স্বাক্ষর করব।
আর যেগুলোতে আমরা একমত হতে পারিনি তা নির্বাচনের পরে পার্লামেন্টে জনগণের মতামতের ভিত্তিতেই সেই বিষয়গুলো নিষ্পত্তি হবে। নিজেদের দলের পক্ষে ভোট টানতে জনগণের কাছে যেতে নেতাকর্মীদের নির্দেশ দেন বিএনপি মহাসচিব। নির্বাচন হবে সেই দিনই আমরা গণভোটের প্রস্তাবে রাজি হয়েছি। আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঠাকুরগাঁও। শাপলাকে প্রতীক না বানাতে এখনও অনড় ইসি। কমিশনের সিনিয়র সচিব জানালেন, তফসিলে না থাকায় এনসিপিকে শাপলা প্রতীক দেওয়ার সুযোগ নেই। 19 অক্টোবরের মধ্যে বিকল্প না জানালে একাই সিদ্ধান্ত নেবে কমিশন। এদিকে শাপলা প্রতীক নিয়ে নির্বাচনে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। শাপলা প্রতীক নিয়ে নির্বাচন কমিশন আর নতুন দল হিসেবে নিবন্ধন পেতে যাওয়া এনসিপির বিপরীতমুখী বক্তব্য পাওয়া যাচ্ছে বেশ কিছুদিন ধরেই। তফসিলে নেই শাপলা প্রতীক, এমন যুক্তিতে বারবার এনসিপির আবেদন নাকচ করেছে ইসি। আমরা আপনাদের সাথে নিয়মিত একটা যোগাযোগ। এর মধ্যে মঙ্গলবার নির্বাচন কমিশনে সমসাময়িক বিষয়ে সংবাদ সম্মেলন করেন ইসি সচিব আক্তার আহমেদ। বলেন, রাজনৈতিক দলের নিবন্ধন মাঠ পর্যায়ে তথ্য নেওয়া হচ্ছে, আগামী সপ্তাহে এর সমাধান করা যাবে। কমিশন ও মাঠ দুই পর্যায়ে তথ্য নেওয়া হচ্ছে। সচিবালয় এবং মাঠ পর্যায়ে দুটা মিলিয়ে এই তথ্য অনুসন্ধান করা হচ্ছে এবং আমরা আশা করছি আগামী সপ্তাহে এটার একটা সমাধানে আসতে পারবো। শাপলার বিষয়ে ইসি আগের সিদ্ধান্তে অনড়। 19 তারিখের মধ্যে এনসিপিকে বিকল্প প্রতীক জানাতে হবে, নয়তো ইসি নিজস্ব বিবেচনায় সিদ্ধান্ত নেবে। কমিশন মনে করে শাপলা প্রতীক হিসেবে অন্তর্ভুক্ত করার দরকার নেই। আমরা একটা চিঠি দিয়েছি ওনাদেরকে যে আগামী 19 তারিখের ভিতরে ওনারা বিকল্প ওনাদের চাহিত প্রতীক জানাবেন। যদি এটা 19 তারিখের ভিতরে না জানান তাহলে স্বীয় বিবেচনায় নির্বাচন কমিশন এ বিষয়ে প্রতীক সিদ্ধান্ত নেবে। ইসি সচিব জানায়, গণভোটের বিষয়ে সরকার সিদ্ধান্ত নেবে, সে অনুযায়ী কাজ করবে কমিশন। যতক্ষণ না পর্যন্ত ইসিকে বলা হচ্ছে ততক্ষণ পর্যন্ত এই ব্যাপারে আমাদের কোনো কিছু নেই। এদিকে নেত্রকোনায় এক সমন্বয় সভায় অংশ নিয়ে সংবাদ সম্মেলনে এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম বলেন, শাপলা প্রতীক নিয়েই নির্বাচনে যাবে এনসিপি। আমার এটা আদায় করে নিতে হবে আমাদের জায়গা থেকে। এই আদায় করা আমরা রাজনৈতিকভাবে হোক অন্য যে কোনো ভাবে হোক আমরা আমাদের জায়গা থেকে আমাদের চেষ্টা চালিয়ে যাব। আইনগত যেহেতু বাধা নেই, আমরা অবশ্যই শাপলা প্রতীক পাবো এবং সেটা নিয়ে আমরা আগামী নির্বাচনে অংশগ্রহণ করব। এর আগেও শাপলা প্রতীক নিয়ে নির্বাচনে যাওয়ার ব্যাপারে নিজেদের সিদ্ধান্তে অটল থাকার ইঙ্গিত দেন এনসিপি নেতারা। সেটা হচ্ছে যে আমরা আমাদের স্বপন আহমেদ, সময় সংবাদ, ঢাকা। দেশের অর্থনীতিকে ধ্বংস করে স্বৈরাচার সরকার পালিয়েছে উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেছেন, ভেঙে পড়া অর্থনীতি প্রবাসীদের রেমিটান্সে একটু একটু করে ঘুরে দাঁড়াচ্ছে। ইতালি সফরের তৃতীয় দিনে প্রবাসীদের সঙ্গে মতবিনিময়কালে কথা বলেন ডক্টর মোহাম্মদ ইউনূস। আপনাদের কাছে আমরা খুবই কৃতজ্ঞ, বাংলাদেশ এজ এ হোল, সবাই, বাংলাদেশের সবাই কৃতজ্ঞ। এই অভ্যুত্থানের যে সময় আমরা যে সরকার পেলাম, যে অবস্থা পেলাম, এটা লন্ডমন্ড অবস্থা, টাকা পয়সা সব খালি, চলাফেরার কোনো বেতন দেওয়ার উপায় নাই, মানুষের টাকা পরিশোধ করার উপায় নাই, আন্তর্জাতিক পরিশোধ করার উপায় নাই, একদম তলানিতে আমরা। তো বুঝতে পারছিলাম না যে কোথার থেকে আমরা রওনা হবো, কোথার থেকে আমরা কাজ করব। তো তখন আমাদের একটা আস্থা আসলো যে আপনাদের রেমিটেন্স, এই রেমিটেন্স না হলে এই সরকার টিকে থাকা বড় মুশকিল হতো। এমপিওভুক্ত শিক্ষকদের লং মার্চে পুলিশের বাধায় শিক্ষা ভবনের সামনে অবস্থান নিয়েছেন আন্দোলনকারীরা। এই মুহূর্তে সেখানে আছেন রিপোর্টার দিন মোহাম্মদ সাব্বির। সরাসরি যাচ্ছি তার কাছে। সাব্বির, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষকদের 3 দফা আন্দোলন এখনো অব্যাহত রয়েছে। 3 দিন ব্যাপী লাগাতার এই আন্দোলন আজ বিকেলে যখন সচিবালয় অভিমুখে যাচ্ছিল, ঠিক এই জায়গাটিতেই পুলিশের ব্যারিকেডের মুখে সেই যে লং মার্চ, সেই লং মার্চটি বাধাপ্রাপ্ত হয় এবং তারপরে আন্দোলনরত যারা শিক্ষক রয়েছেন সেই শিক্ষকরা কিন্তু এই সড়কটির মাঝেই অবস্থান নেয় এবং সেখানে তারা অবস্থান নিয়ে তাদের যে লাগাতার আন্দোলন তা তারা চালিয়ে যাচ্ছেন। তারা তাদের বিভিন্ন বক্তব্য এবং স্লোগানের মধ্যে তাদের যে 3 দফা দাবি, অর্থাৎ 15%, 20% বাড়ি ভাড়া বৃদ্ধি এবং 75% উৎসব ভাতা এবং একই সঙ্গে মেডিকেল ভাতার যে বিষয়গুলো রয়েছে সে বিষয়গুলো তারা বারবার উত্থাপন করছেন। আমরা শিক্ষকদের সঙ্গে কথা বলেছিলাম, আসলে এই যে আন্দোলন তারা যে চালাচ্ছেন এই আন্দোলনের অগ্রগতি বিষয়ে তারা যেমনটি বলেছেন যে আসলে মূলত কোনো আশ্বাসে তারা আসলে তাদের এই আন্দোলন থেকে সরবেন না। মূলত তাদের যে দাবি দেওয়া, সেই দাবি দেওয়া সংবলিত যে বিষয়গুলো রয়েছে সেই সংশ্লিষ্ট বিষয়গুলোতে
প্রজ্ঞাপন জারি করার পরই তারা এই আন্দোলন থেকে সরবেন, এমনটি আসলে তারা আমাদেরকে জানিয়েছেন। আপনাদের যদি আরও একটু জানিয়ে রাখতে চাই যে রোববার থেকে শুরু হওয়া এই 3 দিনের লাগাতার আন্দোলনে আজ সকাল থেকে আমরা একটি আলটিমেটামের কথা শুনছিলাম যে এই তাদের যে দাবি সংক্রান্ত বিষয়, সেই বিষয়ে যদি প্রজ্ঞাপন জারি করা না হয় তাহলে তারা একটি লং মার্চের ঘোষণা দেবেন। তো পরবর্তীতে আসলে সেই লং মার্চটি বাধাপ্রাপ্ত হওয়ার কারণে এখন যে তারা এই স্থানটিতে অবস্থান নিয়েছেন, শিক্ষকরা যেমনটি বলেছেন যে তাদের কাঙ্ক্ষিত দাবি আদায় না হওয়া পর্যন্ত এভাবেই তারা তাদের এই আন্দোলন চালিয়ে যাবেন। তো এই ছিল আমার কাছে সচিবালয় এলাকা থেকে শিক্ষক আন্দোলনের সর্বশেষ। সরাসরি জানছিলাম শিক্ষা ভবনের সামনে শিক্ষক আন্দোলনের সর্বশেষ খবর। সন্ধ্যার সময় আরও থাকছে। ভোজ্য তেলের দাম বাড়ানো নিয়ে মুখোমুখি সরকার ও ব্যবসায়ী। মন্ত্রণালয়ের অনুমোদন ছাড়া দাম বাড়ানোর এখতিয়ার নেই জানিয়ে বাণিজ্য উপদেষ্টা বলেছেন, বাজারে দামের হেরফের হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তবে ব্যবসায়ীদের দাবি, বাণিজ্য মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করেই দাম বাড়িয়েছেন তারা। সোমবার সন্ধ্যায় ভোজ্য তেলের দাম বাড়িয়ে গণমাধ্যমে সংবাদ বিজ্ঞপ্তি পাঠায় বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন। এবার বোতলজাত 1 লিটার সয়াবিনের দাম 6 টাকা, খোলায় 8 টাকা আর 5 লিটার 1 বোতল সয়াবিনের দাম 23 টাকা বাড়ানোর ঘোষণা দেয় সংগঠনটি। বিজ্ঞপ্তিতে জানানো হয়, আন্তর্জাতিক বাজারে ঊর্ধ্বমুখী দাম সামনে রেখে বাণিজ্য মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করেই এমন সিদ্ধান্ত নিয়েছে তারা। আন্তর্জাতিক বাজারেও বাড়ছে দাম এবং বাড়তির দিকে যে দামে আসছে সেই দামের ভিত্তিতে একটা কস্ট ফর্মুলা আছে, যে কৃষি ভিত্তিতে আমরা প্রাইসিং হয়, সেই ফর্মুলাতেই আমরা প্রাইসটা রিপ্লেস করেছি। বাণিজ্য মন্ত্রণালয় তাদের নিজস্ব ক্যালকুলেশন ওনাদের তথ্য উপত্য নিয়েই করে থাকে। আমরা তো বাণিজ্য মন্ত্রণালয়ের কনফার্মেশন ছাড়া তো আমরা করি না কখনো। তবে পরদিন মঙ্গলবার দুপুরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বাণিজ্য উপদেষ্টা জানান, মন্ত্রণালয়ের অনুমতি ছাড়াই দাম বাড়িয়ে দিয়েছেন ব্যবসায়ীরা। বাণিজ্য মন্ত্রণালয় থেকে তেলের দাম বাড়ানো হয়নি। তেলের দাম বৃদ্ধি হবে কি হবে না, এটার পুরো বিশ্লেষণ বাণিজ্য মন্ত্রণালয় করে বাস্তবমুখী সিদ্ধান্ত। বাজারে ভোজ্য তেলের দামের হেরফের হলে কঠোর ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারিও দেন বাণিজ্য উপদেষ্টা। যে টেমপ্লেটটার বিনিময়ে নির্ধারিত হয় যে মূল্য কিভাবে স্থির হবে, যদি কোনো মূল্যে তারতম্য ঘটে, সরকার সেটা তার প্রয়োজনীয় সক্ষমতা ব্যবহার করবে। সরকার ব্যবসায়ীর মুখোমুখি অবস্থানে যেন নিত্যপণ্যের বাজারে দৈনন্দিন ব্যয় না বাড়ে সেই নিশ্চয়তা চান ভোক্তারা। বিশ্ববাজারে বাড়ছে, এটা বাড়াইতে হবে, সবগুলোকে বিশ্ববাজারে কমলে কি কমায়? তখন বলে যে পরিবহন খরচ, অন্যান্য খরচ বেড়ে যাচ্ছে, সেই জন্য কমানো হচ্ছে না। আমরা মধ্যবিত্ত মানুষ, আমাদের অনেক কষ্ট হয়। এদিকে সরকারের সঙ্গে আলোচনা না করে যদি দাম বাড়ানো হয় তবে তা সরাসরি আইনের লঙ্ঘন বলে মন্তব্য করেছেন ক্যাব। অন্তরা সেন, সময় সংবাদ, ঢাকা। এই ছিল সন্ধ্যার সময়। জনপদের সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন। সময়।